হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রিয়লতা পর্ব 4, লেখিকা মাহফুজা রহমান মনিরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। বাম পায়ের উপর ডান পা তুলে একদম আয়েশি ভঙ্গিতে বসে আছে রোহান। তার কঠোর দৃষ্টি সামনে থাকা আফসানা চৌধুরী আর আসিফ চৌধুরীকে চিরে ফুঁড়ে খাচ্ছে। নীরবতায় কাটে অনেকক্ষণ। আয়েশি ভঙ্গির বদলে একদম সোজা হয়ে বসে রোহান বেশ শীতল গলায় বলল, আম্মা, আমার লতা কই? আফসানা চৌধুরী হৃদযন্ত্রটা ধরাম ধরাম করে হাতুড়ি পেটাচ্ছে। সে ভয়ার্থ মুখে উত্তর দেয়, ওর কাকা। বাকিটা শেষ করার আগেই রোহান চেঁচিয়ে বলল, ওর কাকার বাসায়ও নেই। একদম মিথ্যে বলবেন না। আমার লতা কই? কই আমার লতা? রোহান পাগল প্রায়। আফসানা ভয়ের চোটে আসিফের হাত শক্ত করে চেপে ধরে। আসিফ চোখ দিয়ে ইশারায় আফসানাকে শান্ত হতে বলে। রোহানকে উদ্দেশ্য করে একটু শক্ত গলাতেই বলল, এটা ভদ্রলোকের বাড়ি রোহান। তোমার মাস্তানিগিরি তোমার বাসায় গিয়ে দেখাবে, এখানে না। রোহান লাল চোখে তাকায় আসিফের দিকে। সোফা থেকে তেড়ে উঠে আসে তার দিকে। আসিফ একটু ভয় পেয়ে উঠে দাঁড়ায়। তার ঠিক মুখোমুখি এসে রোহান বলে, আপনার এই ভদ্রলোকের বাড়ি আমি জ্বালিয়ে দিব যদি আমার লতাকে না পাইতো। আমি জানি ওকে গায়েব করার পিছনে আপনাদেরই হাত আছে। আমি ছাড়ব না, আমি কাউকেই ছাড়ব না। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় রোহান। আফসানা চৌধুরীর মুখ একদম চুপসে গেছে ভয়ে। সে নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি ফোন লাগাও লিয়াকে, এক্ষুনি। একগাদা পাড়া প্রতিবেশী আর মেহমানে ভরা ছিল ওর ঘর এতক্ষণ। একটু আগেই সব বেরিয়ে গিয়েছে। লতা নিজের চেহারা সবার কাছে মেলে ধরতে ধরতে ভীষণ ক্লান্ত। সে তার ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় বিছানায়। লিয়া দৌড়ে আসে ঠিক তখনই। এসে নিজের পাশটা লতার পাশে ছুঁড়ে মেরে বাথরুমের দিকে দৌড়ায়। ওর কাহিনী দেখে লতা শুয়ে শুয়েই হাসল। এই মেয়েটা আজও বড় হলো না। বোঝা চোখ দুটোই মাত্রই তন্দ্রা আসতে চলল। ঠিক তখনই পুরো খাট কেঁপে ওঠে। লতা চমকে চোখ মেলে তাকায়। প্রথমে ভাবে ভূমিকম্প, পরে আবিষ্কার করে ভূমিকম্প নয়, লিয়ার পাশে তার ফোন বাজছে। সচরাচর অন্যের ফোন ধরার ইচ্ছে লতার নেই, কিন্তু আজ লিয়ার এই ফোনটা কেন যেন ভীষণ টানছে লতাকে। লতা একবার বাথরুমের দিকে তাকিয়ে দ্রুত পাশ থেকে ফোন বের করে নেয়। স্ক্রিনে তার মায়ের নাম্বার। লতা তড়িঘড়ি করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা ভয়ার্ত কণ্ঠ ভেসে ওঠে, লিয়ারে সর্বনাশ হয়ে গেছে। রোহান জেনে গেছে যে লতা ওর কাকার বাসায় নেই। একটু আগে বাসায় এসে তুলকালাম বাজিয়ে গেছে, শাসিয়ে গেছে আমাদের। যদি লতাকে না পায় তাহলে ও কাউকে ছাড়বে না। কি করব রে মা এখন? কি করব? লতা নিস্তব্ধ। আফসানা রিনরিনে কণ্ঠ আবার বেজে ওঠে, কিরে কথা বলিস না কেন? লতা একটু সময় নিয়ে বলে, রোহানকে জানিয়ে দাও আমি বিবাহিত, তবেই সব ঝামেলা শেষ হবে মা। আফসানা চৌধুরীর চোখ বড় বড় হয়ে যায়। সে হালকা গলায় বলল, লতা তুই? লতা স্বাভাবিক গলাতেই বলল, হুম। আফসানা চৌধুরীর ভাষার ভাণ্ডারে ভাষা আর মজুদ নেই। সে নিশ্চুপ। লতা নিজে থেকেই বলে, তোমরা চিন্তা করো না, আমি রোহানের সাথে কথা বলবো এই ব্যাপারে। ওকে যা বোঝানোর আমি বুঝাবো। এখন রাখছি। আফসানা চৌধুরী কিছু বলার আগে লতা ফোন কেটে দেয়। তারপর আগের মতো করে ফোনটা পার্সে রেখে শুয়ে পড়ে। দৃষ্টি তখন সিলিংয়ে নিবদ্ধ হয়। আফসা চোখে স্মৃতির পাতায় হামাগুড়ি খেয়ে বেড়ায় লতা। সেদিন শ্রাবণের শুভ্র একদিন। আকাশে তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে। দেখলেই মনটা ভালো হয়ে যায়।
লতার মন ভালো ছিল। সে মেরুন কালারের একটা শাড়ি পরে তার বান্ধবীর অফিসে বসেছিল। ঠিক তখনই একজন মানুষ তার সামনে এসে দাঁড়ায়। পরনে দামি স্যুট বুট, চোখে নীল সানগ্লাস, বাম হাতে স্বর্ণের দামি ঘড়ি। লতা হা হয়ে সেই সুপুরুষের দিকে তাকিয়েছিল এবং তখনই সেই সুপুরুষের দর্শনে পড়ে লতাকে। সেও ভ্রু কুঁচকে লতার দিকে তাকিয়ে থাকে। এর আগে এভাবে কোনো মেয়ে তার দিকে তাকিয়ে থাকেনি আগে। রোহান আর একটু ভালো করে লক্ষ্য করে দেখলো মেয়েটির চোখ জোড়া ডাগর ডাগর, একটা অন্যরকম ঝিলিক দিচ্ছে চোখগুলো। রোহান মুগ্ধ হয়ে যায়। এই প্রথম কোনো নারীর প্রতি তার এক ধরনের মুগ্ধতা কাজ করে। এভাবে চোখাচোখিতে দুজনের প্রেম হয়, প্রথম প্রেম, তারপর 3.5 বছর একসাথে থাকা, রাতের পর রাত ফোনে কথা বলা, দিনের বেলা এদিক সেদিক ঘুরে বেড়ানো। ইস, কি মিষ্টি ছিল দিনগুলি। লতার চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠিক তখনই লিয়ার কণ্ঠ বেজে ওঠে। আপা, তুই আবার কাঁদতেছিস? লতা চমকে যায়, দ্রুত চোখের পানি মুছে নিয়ে উঠে বসে। ধরা গলায় বলল, বাথরুমে ওভাবে দৌড়ে গিয়েছিলি কেন রে? তোকে দেখে জোকার লাগছিল তখন। কথা ঘোরাবি না একদম। লিয়ার কণ্ঠ হালকা ধমক। লতা চুপ করে রয়। লিয়া লতার দুগাল চেপে ধরে বলে, আপু আর কত কাঁদবি বল? এবার তো তোর চোখ জোড়াকে নিস্তার দে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এই সংসারে মন বসানোর চেষ্টা কর, দেখবি ভালো লাগবে। লতা মৃদু হেসে স্মিত গলায় বলল, চেষ্টা করে দেখি। টেবিলের মুখোমুখি বসে আছে মেয়ের সাহেব আর তার স্ত্রী চৈতি। চৈতির মুখখানা বা থমথমে। মীর সাহেব গলা খুকখুকে করে চৈতির দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, কি ব্যাপার, মুখটা অমন করে রাখছো কেন? চৈতি জবাব দিলেন না। কেমন যেন একটা চোখে তার স্বামীর দিকে তাকিয়ে রইলেন। মীর সাহেব পড়লেন বিপাকে। সে আবারও গম গম আওয়াজ তুলে বলে, কি দেখছো অমন করে? এবার মুখ খুলে চৈতি কাঁদো কাঁদোয় বলে, ছেলেটার কথা খুব মনে পড়ছে বুঝলে। মীর সাহেব খাওয়া বন্ধ করে তার স্ত্রীর দিকে তাকান। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রোহানের কথা কি আমার মনে পড়ে না? আমারও পড়ে, কিন্তু সে তো আমাকে বাবা হিসেবে মানে না চৈতি, তাই এ বাড়িতেও আসে না। চৈতি নিশ্চুপ। মীর আবারও বলল, মাঝে মাঝে ভাবি তোমাদের মা ছেলের মধ্যে এসে হয়তো ভুল করে ফেলেছি আমি। তার চেয়ে চলে যাই বরং, তোমরা সুখে থাকো। চৈতি আঁতকে ওঠেন, মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, না না, এগুলো কি বলো, তুমি কোথাও যাবা না। তারপর গলার স্বর নামিয়ে বলে, একদিন রোহান ঠিক তোমাকে বাবা হিসেবে মেনে নেবে, দেখে নিও। মীর সাহেব আবারও দীর্ঘশ্বাস ফেলেন। এই দিনটা যে কবে আসবে সেই অপেক্ষাতেই তিনি দুজনে খাওয়ার মনোযোগ দেয়। হঠাৎই চৈতি বলে, লতার কোনো খবর জানো? মীর সাহেব ভ্রু কুঁচকে বলে, সে মেয়ের খবর আমি কিভাবে জানবো? চৈতি দাঁতে দাঁত ঘষেন। সেই মেয়ের জন্যই আমাদের ছেলে আমাদের নেই। রোহানের জন্য কিছু করতে পারি না, নয়তো কবেই ওই মেয়েটাকে জানে শেষ করে দিতাম। আমার মতো লোকদের জন্য এসব কিছুই না। চৈতির কণ্ঠে গর্ব। পেশায় দেশের নামকরা সমাজসেবকদের মধ্যে একজন চৈতি। তার কাছে মানুষ মারার ব্যাপারটা কিছুই না, কেউ তাকে সন্দেহ করবে না। এর আগেও দুটো খুন করিয়েছে তিনি, একটা নিজের শ্বশুরকে আর একটা নিজের প্রথম স্বামীকে। একথা কারো অজানা নয়, শুধু রোহানই বিশ্বাস করতে চায় না।
তার মতে তার মায়ের মতো সতী নারী দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। মীর আবারও খুব খুব করে কাশেন, একটু ধমকের গলাতে বলেন, এসব কথা খাওয়ার সময় তোলার কি প্রয়োজন চৈতি? চৈতি হাসল, বলে, জানোই তো পলিটিক্সে কেউ আপন না। তারপর খাওয়ায় মনোযোগ দেয়। মীর সাহেব কিছুক্ষণ তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, তারপর নিজেও খাওয়ায় মনোযোগ দেন। প্লেটের ভিতরে আঁকি ঝুঁকি করছে রোহান, ভাতের দলা গলা দিয়ে নামছে না। বুকের ভিতরে একটা অজানা কষ্ট আর ভয়। যেই লতাকে ছাড়া সে একটা দিনও কাটাতে পারত না, সেই লতার সাথে আজ 12টা দিন দেখা হয় না, কথা হয় না। রোহান যেন রোহানের মধ্যে নেই। বুকের বাঁ পাশটাকে ভীষণ যন্ত্রণায় জড়ার জন্য ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। রোহান মাশফিককে ইশারা করে বলে, ফোন ধরার জন্য। মাশফিক নিচু হয়ে কান নিচ করে রোহানকে, তারপর ফোনটা ধরে এবং পর মুহূর্তেই উত্তেজনায় ফেটে পড়ে। কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, লতা ম্যামের ফোন। রোহান ধরম করে উঠে দাঁড়ায়, দ্রুত ফোন হাতে নিয়ে বলে, হ্যালো। রোহানের গলা থেকে উত্তেজনা, অবিশ্বাস, খুশি আর সব কিছু একে একে ঝরে পড়ছে। লতার কণ্ঠ স্বাভাবিক, সে সহজভাবেই বলল, কেমন আছো? রোহানের বুকের উপর থেকে একটা বড় পাথর ধীরে ধীরে সরে যাচ্ছে। সে আলগা হেসে বলে, এতদিন দূরে থেকে এখন আবার জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন আছি? তুমি না পারো লতা। উফ, এসব ফর্মাল কথাবার্তা বাদ দাও। কই তুমি, কই আছো? লতার চোখের পাতা ভিজে উঠছে আস্তে আস্তে। সে দম খিঁচে ধরে নিজেকে স্বাভাবিক রাখে, বলে, আছি। কালকে আমার সাথে দেখা করতে পারবা রোহান? রোহান জলমলে চোখে বলল, নে কি? ওর পুসপুস আবার জিগায়, বলো কই আসবা? যেখানে আমরা সবসময় মিট করতাম, ধানমন্ডির ওই ফ্ল্যাটটায়। রোহান আহ্লাদি গলায় বলে, তোমার জন্য ধানমন্ডিতে এত সুন্দর ফ্ল্যাট কিনে ঘর সাজিয়ে রাখলাম, আর তুমি ধরাই দিচ্ছ না। চলো না লতা, বিয়ে করে ফেলি। আমাদের একটা ছোট্ট সংসার হবে, ফুটফুটে দুটো বাচ্চা হবে। ছেলের নাম হবে লিখন আর মেয়ের রহিতা। কেমন? লতা শাড়ির আঁচল মুখ গুজে কেঁদে ফেলে, কিছুক্ষণ চুপ থেকে বলে, কালকে দেখা হচ্ছে সকাল 10টায়, এখন রাখি। ঘুম পাচ্ছে খুব। রোহানের যদিও আরও কথা বলার ইচ্ছে ছিল, তবুও বলে, আচ্ছা রাখো, গুড নাইট জান। লতা আর উত্তর দেয় না, ফোন রেখে দেয় এবং রাখতেই কান্নায় ভেঙে পড়ে। আচ্ছা, ভালোবাসা এমন কেন হয়? রোহানের যদিও আরও কথা বলার ইচ্ছে ছিল, তবুও বলে, আচ্ছা রাখো, গুড নাইট জান। লতা আর উত্তর দেয় না। ফোন রেখে দেয় এবং রাখতেই কান্নায় ভেঙে পড়ে। আচ্ছা, ভালোবাসা এমন কেন হয়? লতা বিছানায় বালিশ চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। প্রিয়র রুমে ঢুকে তখন লতাকে ওভাবে কাঁদতে দেখে থমকে যায়। কয়েক সেকেন্ড লতার দিকে তাকিয়ে থেকে দ্রুত লতার কাছাকাছি এসে বসে। প্রিয়কে পেয়ে লতার কষ্ট যেন আরো নেড়ে উঠল। সে আছড়ে পড়ে প্রিয়র বুকে। প্রিয় দু হাত আগলে নেয় লতাকে, নিজের বুকে শক্ত করে চেপে ধরে। লতা বিড়বিড় করে বলে, যে ভালোবাসা আমার কপালে ছিল না, সে ভালোবাসা আমার কাছে কেন এলো? ভালোবাসায় এত কষ্ট কেন প্রিয় ভাইয়া? ভালোবাসায় এত কষ্ট কেন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।